চাঁদ তখন আধ খাওয়া। গ্রামের উত্তর দিকের মাঠ পেরিয়ে গেলে একটি বিশাল তেঁতুল গাছ, বয়স কমপক্ষে ১৫০ বছর। গাছটাকে গ্রামের মানুষ দূর থেকেই এড়িয়ে চলে। মানুষ বলে গাছটাতে পাকুড়ি বুড়ি নামে এক ভয়ঙ্কর নারী আত্মা থাকে। রাত পেরিয়ে গভীর অন্ধকার ঢোকে, তখন গাছের ডালে নাকি তাকে দেখা যায়। এক লম্বা চুল, সাদা শাড়ি, চোখে আগুনের মতো লাল আলো। গ্রামের বাচ্চারা স্কুলে যাওয়ার পথে গাছের দিকে তাকায় পর্যন্ত না। কেউ কেউ বলে গাছের নিচে একবার কোনো ছায়া দেখা যায়, আবার এক মুহূর্তেই গায়েব। কেউ কেউ বলে রাতে গাছের ডাল নাড়ালেও বাতাস থাকে না। এই সব কথাই গ্রামে বহুদিনের ভয়। আদিব গ্রামের কলেজ পড়ুয়া ছেলে, বয়স মাত্র 18। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। বন্ধুদের সামনে অহংকার করে বলে, ভূত কই, দেখাইতে পারবি? বন্ধুরা হাসে, ভয় দেখায়, কিন্তু আদিব নির্ভীক। একদিন বিকেলে খেলতে খেলতে বিষয়টা আবার ওঠে। শাকিল বলল, তুই যদি এতই সাহসী, আজ রাতে গাছটার নিচে 5 মিনিট দাঁড়ায় থাক, দেখি না তোর বুকের পানি কেমন থাকে। সবার হাসাহাসিতে আদিব গরম হয়ে গেল। ঠিক আছে, আজ রাত 12টায় আমি তেঁতুল গাছের নিচে যামু, তোরা চাইলে যাইও, না চাইলে দূরেই থাক। সবার মুখ থমথমে, কেউ সঙ্গী দিতে রাজি হলো না। শাকিল কাপা গলায় বলল, ভাই, কামড়া খাইলে কিন্তু ডাকিস না। আদিব শুধু হাসল। রাতে বাড়ি ফিরতেই আদিবের মা শুনে আঁতকে উঠল, তুই কি পাগল? ওই গাছের কাছে যাবে? ওটা অমানুষের গাছ। আদিব হাসল, মা, এগুলা কুসংস্কার। এমন সময় পাশের বাড়ির বুড়ি রহিমা খাতুন এসে কথা শুনে বলল, বাবা, কুসংস্কার না, গাছটাতে মানুষ মরেছে, আর ওই গাছে যে থাকে সে ভালো না, আমার চোখে দেখা। আদিব বলল, আপা, আপনার যা দেখছেন সেটা হয়তো চোখের ভুল। রহিমা খাতুন কাছে এসে ফিসফিস করে বলল, চোখের ভুল বলিস না বাবা, এই গাছের নিচে আমার ছেলে মিশুর লাশ পাওয়া গিয়েছিল 12 বছর আগে। গলায় দাগ ছিল, চুল ছেঁড়া ছিল, ডাক্তাররা কিছু বলতে পারেনি, কিন্তু আমি জানি ওই বুড়িটাই নিয়ে গেছে। মায়ের মুখ আরও ফ্যাকাশে, যাবি না বাবা, প্লিজ। কিন্তু ছেলে মানুষই অহংকার। আদিবের সিদ্ধান্ত বদলালো না। রাত 11:50। আকাশ মেঘলা, বাতাস নেই, শুধু দূরে মাঝে মাঝে প্যাঁচার ডাক। আদিব টর্চ নিয়ে বের হলো। মা বারবার দরজা থেকে ডাকলো, বাবা, ফিরে আয় প্লিজ। কিন্তু আদিব এগিয়ে গেল। গাছের কাছে যেতেই অদ্ভুত এক শীতল বাতাস গায়ের ভিতর ঢুকে গেল, অথচ চারপাশ সম্পূর্ণ স্থির, ঘাসও নড়ে না, যেন বাতাসটা শুধু আদিবের শরীরেই লাগছে। গাছটা বিশাল, ডাল ছড়ানো, অন্ধকারে এর ছায়া আরও ভয়ঙ্কর লাগছে। দূর থেকে মনে হয় গাছটা যেন 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। 12:02। হঠাৎ গাছের ডালের উপরে খট খট শব্দ। আদিব টর্চ জ্বালিয়ে তাকালো, কিছু নেই। তারপর হা, মনে হলো যেন কেউ দীর্ঘ শ্বাস ছাড়ল। আদিব চারপাশে তাকালো, কে কে ওখানে? উত্তর নেই, শুধু পাতার ফাঁকে আলো ঢুকে এক জায়গায় কালো ছায়া নড়ল। এরপরই শব্দ, আদিব। গলা কাঁপানো ঠান্ডা শব্দ। আদিবের বুক ধপ করে উঠল। কে ডাকে? কিন্তু ছেলেটা ভয়কে চেপে রাখল। ভূত নাই, এগুলা কল্পনা। কিন্তু শব্দটা এবার খুব কাছে, যেন ঠিক কান বরাবর। তুই এসেছিস? আদিব টর্চ ফেলে দিল ভয়ে। গাছের ডালের ওপর হঠাৎ চোখে পড়ল এক লম্বা সাদা আকৃতি। 2 হাত ঝুলে আছে, চুল ডালের নিচ পর্যন্ত নেমে গেছে। চুল বাতাস ছাড়া নিজেরাই দুলছে। আদিব পিছিয়ে গেল, গলা শুকিয়ে গেল। না, এটা ভুল, এটা সম্ভব না। ওই সাদা ছায়াটা নিচে নামতে লাগলো, খুব ধীরে, ডালের পর ডাল, যেন কোনো বানর নয়, একটা অস্বাভাবিক কিছু। নিচে নামার পর দেখা গেল তার 2টো চোখ লাল আগুনের মতো, দাঁত ধারালো, আর তার মুখে ভয়ঙ্কর কুবিক হাসি। ছায়াটা বলল, অনেক দিন পর কেউ এলো আমার কাছে। আদিব দৌড়াতে গিয়ে হোঁচট খেল। ছায়াটা এবার মাটিতে নেমে দাঁড়ালো। তার পা নেই,
শুধু হাঁটু পর্যন্ত একটি ধোঁয়ার মতো শরীর ঝুলছে। আদিপ গা বাঁচিয়ে দৌড়াতে লাগল, কিন্তু অদ্ভুত জিনিস, যেদিকেই দৌড়ায় সামনে আবার সেই তেঁতুল গাছ। মনে হলো পুরো মাঠটাই ঘুরে ঘুরে তাকে আবার গাছের সামনে এনে ফেলছে। ছায়াটা হেসে বলল, এখান থেকে কারো ফেরা নেই, তোর মতো অনেক সাহসীরাই এসেছিল। তারপর আঙুল দেখিয়ে বলল, ওদিকে তাকাস। গাছের পেছনে ছায়ামূর্তি তিনটি এক এক করে বেরিয়ে আসছে। কাঁধ ঝুলে আছে, চোখ নেই, কিন্তু মুখে নিঃশ্বাসের ফোঁস। এক মুহূর্তে সেই ছায়াগুলোর একটির মুখ চেনা লাগল। এটা মিশু, রহিমা খাতুনের ছেলে। মিশুর ফাটা গলা, ক্ষেত বিক্ষেত শরীর আর মুখে জমাট রক্ত। মিশু হাত বাড়াল, তুইও থাকবি আমাদের সাথে চিরদিন। আদিপ চিৎকার করে উঠল, না, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও। কিন্তু বাঁচানোর মতো কাছাকাছি কেউ নেই। গাছের বুড়ি এবার হাঁটতে লাগল, পায়ের মতো ভেসে ভেসে। তার শরীর থেকে মাটিতে তেঁতুল পড়ছিল, প্রতিটা তেঁতুল মাটিতে পড়তেই ধূপ শব্দ হচ্ছিল। তারপর বুড়ি বলল, তোর ভয়ই আমার শক্তি, তুই যত ভয় পাবি তত তোর শরীর আমি নেব। হঠাৎ আকাশে বজ্রপাত, বজ্র আলোর ঝলকে দেখা গেল গাছের কাণ্ডে বাঁধা এক মহিলার দেহের দাগ, শুকনো চামড়া, স্কেলেটনের মতো চেহারা, চোখ নেই, মুখ ছেঁড়া। বুড়ি বলে উঠল, আমাকে যারা মেরেছিল তাদের বংশের ছেলেরা কেউ বাঁচে নাই। তোর দাদার দাদারা আমাকে আগুনে পোড়াইছিল, আজ তোর পালা। আদি অবাক, আমাদের বংশ কি? বুড়িটি চিৎকার করল, তোর পূর্বপুরুষেরা আমাকে মরাদিন গাছে বেঁধেছিল, এখন তুই মরবি আমার হাতে। আদিব দৌড়ে পালাতেই চাইতে গাছের ডাল তাকে জড়িয়ে ধরল। ডালটা যেন জীবন্ত সাপের মতো তার শরীরে পেঁচিয়ে গেল। দূর থেকে মায়ের কান্নার শব্দ শোনা গেল, বাবা ফিরে আয়। শব্দটা যেন হাওয়ার মতো আসছে। আদিব গলা ফেটে চিৎকার করে উঠল, মা, আমাকে বাঁচাও। কিন্তু তার মুখ ডাল দিয়ে চাপা পড়ে গেল। বুড়ি তার মুখের কাছে এসে ফিসফিস করে বলল, তোর মায়ের ডাক আর তুই শুনবি না। ঠিক তখনই দূরে কারোর পায়ের শব্দ, দৌড়ানোর। হাতের আলো জ্বলল। বুড়ি গর্জে উঠল, কে আসছে? এলো রহিমা খাতুন। তার হাতে এক পুরনো কাঠের তাবিজ আর লাল কাপড় বাঁধা দা। রহিমা দৌড়াতে দৌড়াতে চিৎকার করল, আদিব, চোখ বন্ধ রাখ, ওর চোখে তাকাস না। বুড়ি হিসিস করে উঠল, রহিমা, তুই আবার এলি? তোর ছেলেরে নিতে পারলাম না বলে দুঃখ হয়? রহিমা চিৎকার করল, আজ তোকে শেষ করব। রহিমা জানে এই গাছের নিচে বহু বছর আগে এক চুনো পোকার ঝিন নিষ্ঠুরভাবে খুন হয়েছিল। তাকে হত্যা করে গাছে বেঁধে পুড়িয়ে মারা হয়েছিল। সেই অন্যায়ের প্রতিশোধ নিতে নারীটির আত্মা আতঙ্ক হিসেবে রয়ে গেছে। রহিমা সেই পুরনো তাবিজ দিয়ে মেঝেতে বৃত্ত আঁকল, দা দিয়ে আকাশে কাটা বাতাসে শব্দ তুলল। বুড়ি বেগে উড়ে এলো, তোর মতো বুড়ি আমাকে থামায়? রহিমা বলল, এই দা তোর শরীর ছুঁইলেই তুই গলে যাইবি। বুড়ি ঝাঁপ দিল। রহিমা দা দিয়ে তার বুকে আঘাত করল, কিন্তু দা তার ভেতর ঢুকে গেলেও বুড়ি কেঁদে ওঠার বদলে হেসে উঠল, আমারে কেউ মারতে পারে না। তৎক্ষণাৎ গাছের তিনটি ভূত রহিমার দিকে ধেয়ে এলো। রহিমা পেছনে সরে আদিবকে বলল, তুই দৌড়, পিছনে তাকাস না। কিন্তু আদিব দৌড়াতে গিয়ে দেখল রাস্তা বন্ধ, চার পাশ অন্ধকার, এক অদ্ভুত ঘূর্ণিপাক। পৃথিবীর সব আলো যেন নিভে গেছে। বুড়ির গর্জন, এখন তোর রক্ত খাবো। ঠিক যখন বুড়ির মুখ আদিবের গলা বরাবর এগিয়ে আসছে, তখন রহিমা খাতুন নিজের হাতে থাকা তাবিজ ছুঁড়ে দিল। তাবিজ বুড়ির শরীরে লাগতেই থাপ করে আগুন জ্বলে উঠল। বুড়ির ভয়ঙ্কর চিৎকার, আ! তার শরীর কাঁপতে লাগল, চুল ছিঁড়ে বাতাসে উড়ে গেল, চোখ থেকে আগুন বেরোতে লাগল। গাছের ডালে আগুন ধরে গেল, চারপাশ থরথর কাঁপছে। মিশু সহ অন্য ভূতগুলো উধাও হয়ে গেল। বুড়ি শেষ শক্তি দিয়ে রহিমার দিকে ছুটে এলো। রহিমা দাঁ উঁচিয়ে চিৎকার দিল, যা, ফিরে যা তোদের জগতে। এক ঝলক আলোর বিস্ফোরণ হল, তারপর সব নিস্তব্ধ। আদিব জান ফিরল ভোরের আলোয়।
গাছটি পুড়ে কালো ছাই, কিন্তু রহিমা খাতুন নেই। কেউ জানে না তিনি কোথায় গেলেন, কেউ দেখেনি তাকে বাড়ি ফিরতে। তবে সবাই বলে সেদিন রাতে রহিমাই নিজের জীবন দিয়ে গাছের অভিশাপ ভেঙে দিয়েছেন। আদিব বাড়ি ফিরল, মা তাকে জড়িয়ে ধরল কান্নায়। আদিব কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, রহিমা আপা, আপনি না থাকলে আমি বাঁচতাম না। 1 সপ্তাহ পর আদিব রাতে ঘুম থেকে উঠে দেখল দরজার সামনে রাখা এক ছোট লাল কাপড়ের তাবিজ, ঠিক সেই তাবিজ যেটা রহিমা খাতুন ব্যবহার করেছিলেন। তাবিজে লেখা, যে অন্যায়ের বিচার হয়নি তার প্রতিশোধ এখনো বাকি। এক শীতল বাতাস আদিবের ঘাড় ছুঁয়ে গেল, কোথাও যেন দূরে নারী কণ্ঠ, আমি আছি। আদিব বুঝল গাছ পুড়ে গেছে ঠিকই, কিন্তু বুড়ির আত্মা পুরোপুরি শেষ হয়নি। সে ফিরে আসবে যখন কেউ আবার তাকে ডাকবে। আর গাছের জায়গায় এখনো হালকা কালো দাগ, যেন কেউ সেখানে 8 ঘন্টা আগে পর্যন্ত দাঁড়িয়েছিল।